নির্বাচন এবং ফ্যাসিবাদিতা, বাংলাদেশের নির্বাচন এবং ফ্যাসিবাদ কীভাবে আসে এই জিনিসটা যদি সাধারণ মানুষ না বুঝে, নির্বাচন বুঝতে হবে এবং নির্বাচনের পথ ধরে যে বাংলাদেশের ফ্যাসিবাদ আসে এই জিনিসটা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝতে হবে। দেখেন, 47 থেকে 1971 সাল পর্যন্ত হচ্ছে বাংলাদেশের একটা পর্ব। এই পর্বের ফলে বাংলাদেশ হয়েছে, মানে হচ্ছে যে 47 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশে একটা রাজনীতি ছিল এবং গণরাজনীতি ছিল, গণরাজনৈতিক একটা ধারা ছিল। এই গণরাজনৈতিক ধারা থেকে আমরা বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, তারপর বাংলাদেশটা আমরা পেয়েছি। এখন 47 থেকে 71 সালের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ বর্ণনা করে অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে, আমরা ওই ন্যারেটিভে যাব না। আমরা স্পষ্ট করে বলছি যে 1947 থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশে যে গণরাজনৈতিক ধারা ছিল, ওই ধারা থেকে এবং ওই গণরাজনৈতিক ধারাটাকে সংগঠিত করে আওয়ামী লীগ এবং তৎকালীন যে বামপন্থী রাজনীতিবিদরা যারা ছিল তারা জনগণকে একত্রিত করে আপনার একটা গণযুদ্ধে আপনার রূপ দিতে পেরেছিল এবং তারই ফলশ্রুতিতে ইন্ডিয়ার সহযোগিতায় আমরা বাংলাদেশ পেয়েছি। এই ইতিহাসের মধ্যে এই ইতিহাসের কোনো বিকল্প নাই, এইটা হচ্ছে রিয়েল ইতিহাস। এখন এই ইতিহাসকে উপলক্ষ করে আমরা যদি বাংলাদেশকে গঠন করতে না পারি, মানুষ তো হচ্ছে ইতিহাসের সন্তান, এই জিনিসটা যদি মানুষ ভুলে যায় তাহলে তো হবে না। 1971 সাল যেহেতু আমরা ভুলে নাই, তারপর আপনার 1971 সালের পর থেকে 72 থেকে একেবারে 2024 সাল পর্যন্ত যে রাজনীতিক ধারা, 53 বছরের রাজনীতিক ধারা, এই রাজনীতিক ধারার মধ্যে সবচেয়ে ব্যর্থতার মধ্যে কথা হচ্ছে আমরা বাংলাদেশটাকে গঠন করতে পারি নাই। আপনি পৃথিবীতে দেখেন যে কোথায় কোন দেশ স্বাধীনতার 53 বছর পরেও আজকে এই অবস্থায় থাকে। রাস্তাঘাট ঠিক নাই, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নাই, আপনার শিক্ষা ঠিক নাই, মানুষের খাদ্য ব্যবস্থা ঠিক নাই, পরিবেশ ঠিক নাই, এবং এই সব কিছু ঠিক না থাকার যে একটা কাব্যকলা, সেই কাব্যকলার পিছনে আপনার রাজনীতি জড়িত। এখন বাংলাদেশটাকে যদি আপনি গঠন করতে চান নতুন করে, বাংলাদেশটাকে যদি নতুন করে বিশ্বের মানচিত্রে বিশ্বের বিশ্ব হিসেবে আপনার উপস্থাপন করতে চান, তাহলে গণরাজনৈতিক ধারার রাজনীতি ছাড়া কোনো গতান্তর নাই। দেখুন, 1972 সালের পর থেকে বাংলাদেশে একটা রাজনীতি চলছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসছিল, আইসা দেশটাকে আপনার পুনর্গঠন করতে পারেন, ব্যক্তিগত ব্যর্থতা ছিল। এখন আওয়ামী লীগ কথা হচ্ছে যে তাদের যে লিডার ব্যক্তিগত ব্যর্থতার কথা স্বীকার করে না, এইটা বড় ধরনের দুর্বলতা বাংলাদেশের ক্ষেত্রে। তারপর আপনার 75-এ একটা কূপ হয়েছে বাংলাদেশে, 75-এর পর ধরেন বাংলাদেশের রাজনীতি চলছে, স্বৈরশাসক আসছে, আসার পরে গণ অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের ইতিহাসে, পাকিস্তান এবং বাংলাদেশের ইতিহাসে 3টা যে গণ অভ্যুত্থান, একটা 69-এর গণ অভ্যুত্থান, আরেকটা হচ্ছে আপনার 90-এর গণ অভ্যুত্থান, শেষে হচ্ছে আপনার ওই 24-এর গণ অভ্যুত্থান। 24-এর গণ অভ্যুত্থানের সাথে আপনার 69-এর যে গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থানের পর স্বাধীনতা সংগ্রাম করার পর আপনার বড় ধরনের একটা ম্যাসাকারে বাংলাদেশের মানুষ পড়েছে। কিন্তু এত 24-এ গণ অভ্যুত্থান হয়েছে কি যে একটা অল্প সময়ের মধ্যে মানুষ এত বড় একটা অল্প সময়, 10 থেকে 15 দিনের মধ্যে আপনার 1400 থেকে 1500 মানুষ আপনার একটা রেজিমের সহযোগিতা আপনার কিলিং হয়েছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য একটা দেশে এবং একটা জাতির পক্ষে আর কি হতে পারে। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশটাকে যদি আপনি গঠন করতে চান, তাহলে কি নির্বাচনিক দিয়েই কি আপনি বাংলাদেশকে গঠন করতে পারবেন? এখন অনেকে বলে যায় আপনি নির্বাচনের বিরুদ্ধে বলে নির্বাচনের সমালোচনা করেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে নির্বাচন দিয়ে বাংলাদেশের যে মৌলিক সমস্যাগুলি আছে, সে মৌলিক সমস্যাগুলি কি আপনি সমাধান করতে পারবেন? আমরা তো মনে করি, সত্তা দার্শনিক সংঘ মনে করে, নির্বাচন দিয়ে বাংলাদেশের যে মৌলিক সমস্যাগুলি আছে সে সমস্যাগুলি সমাধান করা সম্ভব। বাংলাদেশের মৌলিক সমস্যাগুলি সমাধান করার ক্ষেত্রে একমাত্র পদ্ধতি হচ্ছে গণরাজনৈতিক ধারাকে শক্তিশালী করা। এখানে এখন দলের নেতৃত্বে যে রাজনীতিটা আছে, এইটা মনে হয় বাংলাদেশে একটা অপাঙ্ক্তেয় হয়ে গেছে। গণরাজনীতি ধারার কাছে দলীয় রাজনীতিকে পরাজিত করে দিতে হবে। এখন আমাদের রাজনীতি কি, সত্তা দার্শনিক সংঘ, পড়াশোনা যারা, বিভিন্ন ধরনের আপনার ওই পাঠচক্র যারা আছে, তারা কি রাজনীতি করে? তাদের রাজনীতি এবং তাদের রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে বাংলাদেশকে গঠন করতে হবে। সামনে নির্বাচন আসছে, নির্বাচনে যদি আপনার দলীয় প্রার্থীদেরকে যদি বাংলাদেশের মানুষ ভোট দেয়, তাহলে আপনার এই যে লাউ সেই কদুই অবস্থায় হবে। এই জিনিসটা আমি বুঝি, আপনারা বুঝেন না।
দলীয় রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে, গণ রাজনৈতিক ধারায় বাংলাদেশকে দেখবে। গণ রাজনীতির ধারাটা কেমন ধারা? গণ রাজনীতির ধারা হচ্ছে যে প্রচলিত ধারার যে রাজনৈতিক দলগুলি আছে, এই রাজনৈতিক দলগুলিকে ভোট দেওয়া যাবে না। এক কথা ক্লিয়ার, মেসেজ ক্লিয়ার। আপনি ভোট দেবেন কি? আপনি দেখবেন যে সমাজের জন্য কারা সারা বছর কাজ করে, সারা জীবন ভর কাজ করে, কারা চিন্তা করে সমাজ নিয়ে, কারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে, কারা বিশ্ব নিয়ে চিন্তা করে। ভোট তাদের পক্ষে দিতে হবে। তারা যদি আপনার ভোটে দাঁড়াতে না চায়, তো জনগণের উচিত তাদেরকে জোর করে ভোটে দাঁড়ানো। আপনার সক্রেটিস তো বলেই গেছে, সেই হচ্ছে শ্রেষ্ঠ নেতৃত্ব, যে নেতৃত্ব দিতে আসে না, ইচ্ছুক না। জনগণ জোর করে আপনার তাকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার এখানে প্রভোগ করে, যেহেতু আপনি নেতৃত্ব দেবেন। তো যারা নেতৃত্ব দেওয়ার জন্য পাগল হয়ে আছে, এই যে রাস্তাঘাটে বিলবোর্ড, এই সেই, এরা তো সব কিছু হচ্ছে আপনার টাউট শ্রেণীর লোক। এই টাউট শ্রেণীর লোককে আপনার একটা বড় করে ছবিটা দিলে পরে নিচে দেখবেন যে আরেক টাউট। এরা এমপি হয়ে, এরা আপনার ওই উপজেলার চেয়ারম্যান হয়ে আপনি কী করবে ধারণা করেন? উপজেলাতে এবং বিভিন্ন ধরনের বাজেটে কি ব্যক্তি পর্যায়ে কোনো বাজেট আসে? ব্যক্তি পর্যায়ে বাজেট আসে হচ্ছে আপনার গরিব মানুষের জন্য। আর যত বাজেট আছে সব সামষ্টিক বাজেট আছে। আপনার রাস্তাঘাট নির্মাণের জন্য বাজেট আসে, স্কুল কলেজ নির্মাণের জন্য বাজেট আসে, আপনার ধরেন বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণের জন্য বাজেট আসে। তো ওই ধরনের বাজেট তারা চুরি করে খাবে, এই জন্য তারা বিভিন্ন ধরনের কী করছে। এটাই তো বাংলাদেশের আপনার কী বলে 1990-এর পর থেকে রাজনীতির যে ধারা, এইটাই রাজনীতির ধারা, যে লুটপাট করবে। আজকে দেখেন যে বড় বড় রাজনীতিবিদ যারা আছে তারা হাজার হাজার কোটি টাকা বলে। এটা কেন? রাজনীতি তো আপনার টাকা পয়সা ইনকামের জন্য রাজনীতি না। আপনি যদি মনে করেন টাকা পয়সা ইনকামের জন্য রাজনীতি, তাহলে আপনার ব্যবসা বাণিজ্য করা উচিত। এখন বাংলাদেশের যে একটা সুযোগ আসছে, এখানে যদি সরকার এইটা করতে পারে, ইউনূস সরকার, যে যারা রাজনীতি করবে সেই রাজনীতিবিদদের জন্য আপনার টাকা কামানোর যে ধান্ডা যেটা আছে, এই ধান্ডাটা যদি একদম বন্ধ করে দেওয়া যায়। তা ধরেন 47 থেকে 71 পর্যন্ত একটা আছে, ওটা নিয়ে বিশাল তর্ক আছে, আজকে আমি তর্কতে যাব না। তারপর 72 থেকে আপনার এই 81 সাল পর্যন্ত একটা তর্ক আছে, আমি ওই তর্কতেও যাব না। আপনার 90 থেকে 2024 পর্যন্ত এই যে 34 বছরের যে ইতিহাস, এই 34 বছরের ইতিহাস নিয়ে যদি বড় দাগে মোটা দাগে আপনি কথা বলেন, তাহলে বলতে হবে যে এই রাজনীতিটা যত কেড়ে পেঁচাল সব এখানে হয়েছে। রাজনীতিতে প্রথম পেঁচটাই লাগিয়েছে হচ্ছে আপনার বিএনপি। কেমন? এটা 15ই ফেব্রুয়ারি তারা একটা নির্বাচন করেছে, মনে আছে আপনাদের? বিএনপি একা 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করেছে আওয়ামী লীগকে রেখে। ওই নির্বাচনে 278টা সিট আপনার বিএনপি পেয়েছিল, একদলীয়ভাবে একা আপনি নির্বাচন করে। এই তখন থেকে সমস্যা। তো বিএনপি একটা নির্দিষ্ট কেরিয়ার ক্যাচাল করে আপনার তখনের একটা একতরফা একটা নির্বাচন আপনি করেছিল। এই তখন থেকে নির্বাচনের যে সমস্যাটা বাংলাদেশে, তখন থেকে নির্বাচনের সমস্যাটা আসছে। তারপর 96-এর পর আপনার 12 দিনে একটা পার্লামেন্ট হলো, 12 দিনের পার্লামেন্টের পর আপনার নতুন করে নির্বাচন হলো, আওয়ামী লীগ জয়লাভ করলো। 2001 সালে আওয়ামী লীগ একেবারে শান্তিপূর্ণ একটা নির্বাচন দেওয়া তারা চলে গেল। তো বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের ইতিহাস যদি বলি, তাহলে আওয়ামী লীগই সেটা করেছে। তো অনেকে বলবে আপনি আওয়ামী লীগের পক্ষে বলছেন। আওয়ামী লীগের পক্ষে বলারও তো কিছু না এখানে। আওয়ামী লীগ যেটা করেছে সেটা বলছে। 2001 সালে নজিরবিহীন একটা ঘটনা ঘটেছিল। শেখ হাসিনা জানতো যে পরাজিত হবে, তারপরও সে পরাজয়ের কথা জেনেও বাংলাদেশের স্বার্থে একটা শান্তিপূর্ণ একটা রেজিম চেঞ্জ করে আপনার একটা নির্বাচন দিয়েছিল। তারপর 2001 থেকে 2006 পর্যন্ত কি হয়েছে আমরা জানি না। আওয়ামী লীগের ফ্যাসিবাদী উৎপত্তি হয়েছে আপনার বিএনপি থেকে। বিএনপি যদি উল্টাপাল্টা না করতে, আওয়ামী লীগ এত বড় ফ্যাসিবাদ হয়ে ওঠে না। আজকে আওয়ামী লীগকে আপনারা দোষ দিচ্ছেন। আওয়ামী লীগের দোষ অবশ্যই আছে, কিন্তু আওয়ামী লীগের দোষী উৎপত্তিকে আমি যদি আপনাকে 4টা ঘুষি মারি, তাহলে বুঝতে হবে যে ঘুষির কারণটা কী। তা আপনি আগে 2টা ঘুষি আমাকে মারছেন। তা বাংলাদেশের এই ফ্যাসিবাদের মূল কারণই হচ্ছে বিএনপি। আজকে বিএনপি নিয়ে বিভিন্ন ধরনের পিনাকি ভট্টাচার্য, বিএনপিরা তো একবার মাথায় তুলে আছে। বিএনপি সমালোচনাটা তো করতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে মূল সমস্যাটাই করেছে আপনার বিএনপি। 96-এর আপনার 15ই ফেব্রুয়ারি একটা একতরফা নির্বাচন করেছে। তারপর আপনার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশটাকে আপনার একটা জাহান্নামে পরিণত করে দিয়েছিল আপনার বিএনপি। এই জিনিসটাকে মানুষের মনে নাই। 1-11-এর একটা জুজু আপনি দেখবেন যে রাজনীতিবিদদের মধ্যে আছে। 1-11 কেন হলো? 1-11-এর পিছনে আপনার বিএনপি ছিল না? খুন, রাহাজারি, 64টা ডিস্ট্রিক্টে আপনার এক নাগারে আপনার হয়েছে, বোমা হামলা হয়েছে। মঞ্জুরুল ইমাম খুলনার, SM কিবরিয়া, আসাল মাস্টার MP মেরে ফেলছে। এরপর আপনার আইবি রহমান,
আপনার পল্টনের জনসভার সামনে আপনার যে নজিরবিহীন যে বোমা হামলার ঘটনা, এগুলি ঘটে নাই? এগুলো তো মিথ্যা কথা, এগুলো তো ইতিহাস। আপনি ইতিহাসকে তো বাদ দিতে পারবেন না। ইতিহাস খণ্ডিত ইতিহাস তুলে তুলে যদি বাংলাদেশকে ব্যাখ্যা করেন তাহলে হবে না। এই যে আওয়ামী লীগ যে 15 বছর ফেসিবাদী শাসনটা করেছে, আওয়ামী লীগের 15 বছর ফেসিবাদী শাসনের একমাত্র কারণ হচ্ছে বিএনপি। 96 আপনার একে নির্বাচন করে ফেলা, তারপর 1/11 আপনার মূল কুশীলব তো আপনার বিএনপি ছিল, তাই না? ওইখান থেকে আওয়ামী লীগ শিখে তারা 15 বছর এক নাগারে আপনার নির্বাচন ছাড়া। কারণ তারা তো আগে উদাহরণ আছে যে নির্বাচন একতরফা নির্বাচন করে বাংলাদেশে টিকা যায়। বিএনপি টিকতে পারে নাই, আওয়ামী লীগ টিকেছে 15 বছর। দেখুন, আমরা যখনই আওয়ামী লীগের ফেসিবাদীদের কথা বলবো তখন বিএনপিকে অবশ্যই সামনে টেনে আনতে হবে। এই যে পিনাকি ভট্টাচার্য আপনার এই প্যারিস থেকে বিভিন্ন ধরনের কথা বলে, পিনাকি ভট্টাচার্য ওইখানে বসে কথা বললে হবে? বাংলাদেশে আসেন, বাংলাদেশে আমাদের সাথে গণরাজনীতির ধারায় যুক্ত হন, বাংলাদেশকে বাঁচাই। আজকে আওয়ামী লীগের রেমেডি তো বিএনপি না, আওয়ামী লীগও চোর, বিএনপিও চোর। এই কথা বলতে সমস্যা আছে? গত আপনার 1 মাসের আপনার পত্রিকাগুলি ঘাটেন না, লুটপাট কারা চালাইছে বাংলাদেশে? দলীয় কুন্দল, দলীয় বাটপাড়া যারা আছে, এটা দখল করে ফেলছে, ওইটা দখল করে ফেলছে। সবচেয়ে নজিরবিহীন ঘটনা হচ্ছে আপনার সিলেটের সাদা পাথরগুলি। কিছু কষ্ট লাগে, সিলেটের সাদা পাথর। এবং এই সিলেটের সাদা পাথরগুলি আপনার একটা সর্বদলীয় ঐক্য হয়েছে। এখন লুটপাটের ক্ষেত্রে যদি সর্বদলীয় ঐক্য হয় তাহলে আওয়ামী লীগ বসে থাকবে? লুটপাটের ক্ষেত্রে সর্বদলীয় ঐক্য যদি হয় তাহলে আওয়ামী লীগ আসতেছে। বলে রাখেন, লুটপাটের ক্ষেত্রে যদি বাংলাদেশের সর্বদলীয় ঐক্য আপনারা চালান তাহলে আওয়ামী লীগের বাংলাদেশের পুনর্বাসন কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ ভয় করে। 24 গণঅভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম যে একটা কল্পনার বাংলাদেশ চেয়েছিলাম, সেটা হচ্ছে সেই ছোটো বাচ্চা পোলাপান সহ রাজনীতির দল যারা আছে তারা একেবারে আমাদের আশা আকাঙ্ক্ষাকে একবার ধূলিসাৎ করে দিয়েছে। এদের উপর আর কোনো ভরসা নেই। বাংলাদেশে এখন ভরসার জায়গা একটাই, এই যে ব্রাক দেখে আপনার একটা জরিপ করেছে, জরিপের মধ্যে বলছে যে সুইং ভোট 63% সুইং ভোট। 63% সুইং ভোট হচ্ছে কোনো রাজনৈতিক ধারার ভোট, যারা কোনো দলকে পছন্দ করে না। দলীয় নেতার পিছনে বিনা লাভে কেউ লাভ দেয়? আব্বাস ভাই জিন্দাবাদ, গয়েশ্বরবাবু জিন্দাবাদ, বিনা লাভে দেয়, বাটপাড়া দেয়, বাটপাড়দের পিছনে বাটপাড়া দেয়। এখন রাজনীতিবিদদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, ওনারা হচ্ছে ফেরেস্তা। রাজনীতিবিদরা বাটপার বলি আজকে 53 বছরের বাংলাদেশের অবস্থা। 53 বছরের বাংলাদেশের অচল অবস্থা থেকে আমরা গণরাজনৈতিক ধারা লোক যারা আছে, আমরা গণরাজনৈতিক ধারার রাজনীতি যারা করি, তারা বাংলাদেশটাকে নতুন করে নেতৃত্ব দেব। ইনকিলাব জিন্দাবাদ।